আমি প্রথম কথা বলতে চাই যুদ্ধের আশঙ্কার বিষয়টা। এমনি বিশ্ব নেতৃবৃন্দ বলি অথবা যারা অবজার্ভ করছেন পরিস্থিতি, সবারই ধারণা হচ্ছে এটা সর্বাত্মক যুদ্ধ হবে না। আমাদের ম্যাডামও বলছেন যে এটা না হওয়ার সম্ভাবনাই বেশি। আপাত দৃষ্টিতে আমরা সেটাই দেখি। তবে যুদ্ধ শুরু করা যায় নিজের সিদ্ধান্ত নিয়ে, কিন্তু শেষ করা অনেক সময় যুদ্ধরত যে পক্ষগুলো আছে তারা পারে না। বাইরের অনেক ফ্যাক্টর যুক্ত হয়। পাকিস্তান এবং ভারতের বর্তমান যে যুদ্ধের যে পরিস্থিতিটা আছে, এই পরিস্থিতির নেপথ্য অনেক ঘটনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। প্রথম কথা হচ্ছে কি, অরুন্ধতী রায়ের একটা বক্তব্য দিয়েই আমি এই জায়গাটাতে যেতে চাই। উনি বলছেন আসলে পাকিস্তান এবং ভারতের যে যুদ্ধ, এটা দুই দেশের জনগণের যুদ্ধ না। এই যুদ্ধটা হচ্ছে দুই পক্ষের রাজনীতিবিদদের যুদ্ধ, যারা সরকারে আছে তাদের যুদ্ধ। এবং এটার কারণ উনি যেটা বলছেন, এই রাজনীতিবিদদের অথবা সরকারের যারা আছে তাদের আভ্যন্তরীণ জনমতের যে ইকুয়েশনটা আছে, এটার কারণে যুদ্ধের প্রয়োজন। তার মানে হচ্ছে উগ্র জাতীয়তাকে চাঙ্গা করা অথবা ইলেকশনের যে জনমত আছে, এই জনমতটাকে পক্ষে নিয়ে যাওয়ার জন্য এক ধরনের উত্তেজনা, এক ধরনের যুদ্ধের প্রয়োজন আছে। এটার জন্য হয়তো এই উত্তেজনাটা দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যুদ্ধ যদি শুরু করা হয়, যেহেতু এটা শেষ করা অনেক সময় অনেক ফ্যাক্টরের সাথে যুক্ত হয়ে যায়, এই জায়গাটাতে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে কি, আক্রমণটা ভারত কেন করলো সেটা তো আমরা জানি। হচ্ছে যেহেতু একটা সন্ত্রাসী আক্রমণে ২৬ জন পর্যটক নিহত হয়েছেন, এটা একটা প্রতিশোধ নেওয়াটা তার আভ্যন্তরীণ জনমতের জন্য কিন্তু প্রয়োজন ছিল। এখন এই প্রতিশোধ নিতে যে পাকিস্তান, যেটা বলা হচ্ছে ৫টা জঙ্গি বিমান ভূপাতিত করা হয়েছে, এবং আজকের যে খবরটা এখানে দেখা যাচ্ছে ইসরায়েলের যে ড্রোন হামলা, এখানে ২৯টা ড্রোন ভূপাতিত করার কথা বলা হচ্ছে। যুদ্ধের সময় সাধারণত দুই পক্ষ সবসময় শতভাগ সত্য তথ্য দেয় এমন না। তবে আমরা যে গত ২-৩ দিনের যে অভিজ্ঞতা দেখা যায়, তাতে কিন্তু এই ক্ষয়ক্ষতিটা এর কাছাকাছি হতে হবে। এখানে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে এখন বিশ্ব দুটো বড় যুদ্ধের মধ্যে আছে। একটা হচ্ছে ইউক্রেন রাশিয়া, আর একটা মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং গাজা। এই দুইটা যুদ্ধের কারণে অলরেডি বিশ্ব অর্থনীতিতে একটা মন্দাবস্থা চলে আসছে। প্রায় হয়তো $1 বিলিয়ন মতো, সরি 1% সম্ভবত গ্রোথ কম হবে বলে ধারণা করা হচ্ছে। এই অবস্থায় গ্লোবাল লিডার যারা আছে, তারা স্বাভাবিকভাবেই আরেকটা যুদ্ধ কিন্তু চাইতে পারে না। বিশেষ করে যুদ্ধের দুই পক্ষই কিন্তু হচ্ছে পরমাণু শক্তিধর। এখন এটা একটা আশার দিক হচ্ছে, হয়তো গ্লোবাল লিডাররা এটা কোনোভাবেই হতে দিবে না এবং একটা মীমাংসার আয়োজন করতে পারে। আমরা আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প, চীনের নেতৃবৃন্দ, এমনকি রাশিয়ার নেতৃবৃন্দ, সবার বক্তব্য কিন্তু একটাই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত আলাপ আলোচনার মাধ্যমে। এবং ম্যাডাম বললেন আজকে সম্ভবত ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান ভারত সফর শুরু করছেন। এটা তারা এর আগেই কিন্তু একটা বক্তব্য দিয়েছিল, হচ্ছে একটা সমঝোতার প্রচেষ্টা চালাবেন। এই সমঝোতার প্রস্তাব সৌদি আরবও দিয়েছিল। কিন্তু এর পেছনে আরেকটা যে দিকটা আছে, সেটা হচ্ছে কি, আমরা মধ্যপ্রাচ্যে যে সর্বাত্মক একটা সংঘাত দেখতে পাই, বিশেষ করে ইসরায়েল গাজা, ইসরায়েল সিরিয়া লেবানন, এই যুদ্ধের কিন্তু একটা নিজস্ব ধরনের, একটা নিজস্ব প্রকৃতি আছে। ইসরায়েল সবসময় চাচ্ছিল যুদ্ধটাকে বিস্তৃত করার জন্য, এমনকি তারা ইরানে যাতে অ্যাটাক করা হয় পরমাণু প্রকল্পকে সামনে রেখে, আমেরিকাকে নানানভাবে কিন্তু কনভিন্স করার চেষ্টা করা হচ্ছিল। এখনও পর্যন্ত হয়তো যুক্তরাষ্ট্র কনভিন্স হয়নি বলে আলাপ আলোচনার মধ্যেই আছে। তো ফলে আরেকটা যুদ্ধক্ষেত্র যদি তৈরি হয়, তাহলে এটা ইসরায়েলের জন্য তার যে নিজস্ব ইকুয়েশন, এই ইকুয়েশনের জন্য কিন্তু অনেক কল্যাণ হয়। আমরা জানি নেতানিয়াহু যে কথাটা বলেছেন, সেটা হচ্ছে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার একটা কথা উনি বলেছেন। এবং যুদ্ধ তো শুরু হলো 7ই অক্টোবর, 1.5 বছর আগে। তার আগেই সেপ্টেম্বরে সম্ভবত জাতিসংঘের যে অধিবেশন, এখানে উনি বলছিলেন যে মানে ফিলিস্তিনের যে দুইটা অংশ আছে, পশ্চিম তীর এবং গাজা সমেত যে ইসরায়েল, এটাকে ইসরায়েলের ম্যাপ হিসেবে তুলে ধরছে। এবং সর্বশেষ যে আমরা একটা ডেভেলপমেন্ট এখানে দেখতে পাই, সেটা হচ্ছে জর্দানে আমরা জানি ওখানে মুসলিম ব্রাদারহুড, সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি, এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং এই নিষিদ্ধ ঘোষণা করার ক্ষেত্রে যে যুক্তিটা দেখানো হয়েছে, সেটা হচ্ছে কি, ওই ব্রাদারহুডের 16 জনকে অ্যারেস্ট করা হয়েছে। 4 জন সদস্যকে পাওয়া গেছে রকেট তৈরি এবং ক্ষেপণাস্ত্র তৈরির সাথে যুক্ত।
এটা হয়তো দুই ধরনের বক্তব্য আছে। বলা হচ্ছে তারা গাজাকে অথবা পশ্চিম তীরের যারা প্রতিরোধকারী আছে তাদের সহযোগিতার জন্য এটা করা হচ্ছে। কিন্তু যে জিনিসটা তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে কি খুব তাড়াতাড়ি এখানে ট্রাম্প কিন্তু সৌদি আরব, কাতার এবং সম্ভবত দুবাই সফরে যাচ্ছেন। তার মানে মধ্যপ্রাচ্যে একটা নতুন রিশেপ নেওয়ার একটা আয়োজন কিন্তু হচ্ছে। ঠিক এই অবস্থায় যদি পাকিস্তান এবং ভারতের যে যুদ্ধটা আছে এই যুদ্ধকে যদি প্রলম্বিত করার জন্য প্রচেষ্টা চালানো হয় এবং ইসরায়েল যদি এর পিছনে থাকে তাহলে আশ্চর্য হওয়ার কোনো কিছু নেই। আমরা কিন্তু এই যে আধুনিক ওয়ারফেয়ার যেটা দেখতেছি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, বিমানকে লক করে জাম করে দিয়ে তারপর ফায়ার করা ক্ষেপণাস্ত্র, এই প্রযুক্তিটা দুই দিকে দুইটা শক্তি কিন্তু আছে। পাকিস্তানকে সাপোর্ট করতেছে তুরস্ক আর ভারতকে সাপোর্ট করতেছে ইসরায়েল। দুইটাই কিন্তু এই প্রযুক্তির ক্ষেত্রে অনেক অগ্রসর। তো ফলে ইসরায়েল যদি মনে করে যে না আরেকটা যুদ্ধক্ষেত্র তৈরি হওয়া উচিত, সর্বাত্মক যুদ্ধ না হোক, মাঝারি আকারের যদি একটা যুদ্ধ চেয়ে থাকে, তাহলে কিন্তু আমরা এটা বিস্মিত হওয়ার কোনো কারণ নেই যে এই যুদ্ধটা আরও কিছুদিন প্রলম্বিত হতে পারে। আপনি বিশ্ব পরিস্থিতি সার্বিকভাবে বিবেচনা করে যে বিষয়টা বললেন, সেই ক্ষেত্রে যদি যুদ্ধটা শুরুই হয়ে যায় এবং এর মানে আপনি মাঝারি টাইপের শব্দটা ব্যবহার করেছেন, মাঝারি টাইপের যুদ্ধ যদি হয় সেই ক্ষেত্রে আমাদের এই আঞ্চলিক সংঘাতটা মানে আমাদের জন্য, আমাদের ক্ষেত্রে প্রতিক্রিয়াটা কি হবে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি মাঝারি শব্দটা ইচ্ছা করে ব্যবহার করেছি। যদি বড় ধরনের যুদ্ধ, তাহলে পরমাণু যুদ্ধ, যে যুদ্ধে বলা হচ্ছে যে কানাডার একটা অ্যাসেসমেন্ট আছে, কানাডার একটা থিঙ্ক ট্যাঙ্কের, সেটা যে 12 কোটি মানুষ মারা যেতে পারে, এটা হচ্ছে মহাযুদ্ধ বলা যায়। ওই যুদ্ধের আশঙ্কা আমি এখনো পর্যন্ত করি না। আর মাঝারি যুদ্ধ বলতে এই যে ক্ষেপণাস্ত্র যুদ্ধ, বিমান হামলা, পাল্টা হামলা, ড্রোন হামলা, অথবা এমনকি টেকনিক্যাল অস্ত্র যদি ইউজ করে আর কি, যেটা ধরেন ঠিক পুরোপুরি পরমাণু অস্ত্র না কিন্তু কাছাকাছি এক ধরনের ধ্বংসযোগ্য হয়, বড় ধরনের ক্ষেপণাস্ত্র, এটাও যদি হয় তাহলে মাঝারি ধরনের যুদ্ধ। এবং এই ধরনের যুদ্ধ যদি হয় তাহলে কি প্রতিক্রিয়া হতে পারে? প্রথম কথা হচ্ছে কি পাকিস্তানের ইকোনমি কিন্তু এমনি ভালো অবস্থায় নেই। আর ভারতের ইকোনমি যে খুব বেশি শক্ত ভিত্তির উপর আছে এমন কিন্তু না। যেমন এই 2 দিনের যুদ্ধে পাকিস্তান তাদের 3টে বিমানবন্দর বন্ধ ঘোষণা করছে, আর সম্ভবত ভারত করছে হচ্ছে 21টা। তার মানে এগুলোর বিশাল একটা প্রভাব কিন্তু পড়বে। আকাশসীমা বন্ধ করে দেওয়ার কারণে এখন সব ধরনের খরচে কিন্তু বেড়ে যাবে। অনেক ঘুরে যেতে হবে, অনেক ধরনের ইয়ে আছে। তার যুদ্ধ মানে হচ্ছে মানে অঢেল খরচ আর কি, এটার কোনো হিসাব নিকাশ নেই। ফলে এটার একটা ইম্প্যাক্ট পড়বে। তারপর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি ভারতের সাথে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর যে আছে তাদের ইকুয়েশন সবগুলো কিন্তু খুব স্বচ্ছন্দ ইকুয়েশন নাই। যেমন বাংলাদেশ ছিল হচ্ছে সবচেয়ে ভালো সম্পর্ক, কিন্তু বাংলাদেশও এখন একটা টানাপোড়েনের মধ্যে আছে। তারপর নেপালের সরকার ঠিক ভারত বান্ধব সরকার না, শ্রীলঙ্কায়ও পুরোপুরি যে তাদের অনুকূল এমন বলা যাচ্ছে না, আর পাকিস্তান তো নয়ই। তো ফলে এই ধরনের একটা অবস্থায় এই যুদ্ধের প্রভাব কিন্তু আশপাশেও কিন্তু পড়তে পারে। এছাড়া আমরা আরেকটা সেমি যুদ্ধ ক্ষেত্রে আছি, সেটা হচ্ছে মিয়ানমার। মিয়ানমারে আপনার প্রায় 70 বা 65 থেকে 70% ভূমি কিন্তু বিদ্রোহীদের দখলে। এমনকি আমাদের পাশের যে আরাকান আছে, রাখাইন আছে, সেই রাখাইনে বলা হচ্ছে 90% হচ্ছে বিদ্রোহী আরাকান আর্মির দখলে। তো ফলে এই যে যুদ্ধের যে চারদিকে একটা ডামাডোল আছে, এর মধ্যে ভারত পাকিস্তান যদি আরো এক ধাপ এগিয়ে যায়, এটা অর্থনীতির জন্য ভয়ঙ্কর হবে, এমনকি নিরাপত্তার জন্য খুব ভয়ঙ্কর হবে।